গল্পের নাম নুরি মোহব্বত। লেখিকা তাবাস্সুমতা জোয়ারি। পর্ব ৮। তোকে না মানা করেছিলাম আজলানের সাথে সম্পর্ক না রাখতে? ছেলের জীবনের মায়া নেই তোর? বড্ড স্বার্থপর তো তুই। নমি শক্ত কণ্ঠে বলল। কে আপনি? কেন বারবার কল দিচ্ছেন আমাকে? আমি কে সেটা তোর জানার দরকার নাই। তুই কালকেই তোর ছেলেকে নিয়ে বেরিয়ে যাবি ওই সংসার থেকে। কোথা থেকে যে তুই আহিলের চোখে পড়েছিলি? কেন পড়েছিস? হ্যাঁ পড়েছিস তো পড়েছিস, এই ছেলেটাকে নিয়ে পড়তে হলো তোর। ছেলেটা কি আসলেই আহিলের নাকি? নমি রেগে কর্কশ কণ্ঠে বলল। মুখ সামলে কথা বলবেন। আমার ছেলেকে নিয়ে বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলব। ওপাশ থেকে হাসির আওয়াজ শোনা গেল। আগে ছেলেকে বাঁচা, তারপর। আহিলের কাছে গিয়ে তো তেজ বেড়ে গিয়েছে দেখছি। নমিকে কিছু বলতে না দিয়েই কল কেটে দিল। নমি দোটানায় পড়ে গেল। কি করবে কিচ্ছু যেন মাথায় আসছে না। এর মধ্যে বাইরে থেকে আহিলের গলার স্বর শোনা গেল। নমি, আসছো না কেন? খাবে না? নমি বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বেরিয়ে গেল। ডাইনিং রুমে ওরই জন্য অপেক্ষা করছিল আহিল আর নয়না বেগম। আয় বস, খেয়ে নে। আদনান উঠলে তো আবার ওকে খাওয়াতে গিয়ে তুই খেতে পারবি না। নমি কিছুক্ষণ আগের ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলে চেয়ার টেনে বসতে বসতে হেসে বলল। না আম্মা, আদনান খাওয়ার নিয়ে ডিস্টার্ব করে না। নয়না বেগম নমির পাতে গরম ভাত বেড়ে দিতে দিতে স্নেহের সুরে বললেন। তা তো করবেই না। আমার নাতিটা যেমন আদুরে তেমনি শান্ত হয়েছে। কিন্তু তোর তো নিজের শরীরের দিকেও তো একটু তাকাতে হবে। কেমন শুকিয়ে গিয়েছিস। পাশ থেকে আহিল বলল। দেখতে হবে তো। আমার ছেলে আমার মতোই হয়েছে। একদম ডিস্টার্ব করে না। নয়না বেগম আর চোখে তাকিয়ে ব্যঙ্গ করে বললেন। হ্যাঁ বাবা, তুই তো একদম শান্ত ছিলি, তাই তো এলাকার সবাই তোর নামে নালিশ আনত, তাই না? সকালে খাবার খাওয়াতে দুপুর আর দুপুরের খাবার খাওয়াতে রাত হতো। আহিলের মুখ চুপসে গেল। সে না হয় একটু আধটু দুষ্টুমি করত, তাই বলে বুয়ের সামনে এভাবে প্রেস্টিজ পাংচার করে দিবে? সে ভোতা মুখে বলল। ওটা তো অনেক আগের কথা, বাদ দাও না। কেন বাবা? তুমি যে কত ভালো ছিলে সেটা বলবো না? জানিস নমি, এই ছেলে যে কত কি করত। এক সময় তো রাজনীতিতে অবধি চলে গিয়েছিল। নমি অবাক হয়ে আহিলের দিকে তাকাল। এই ছেলে রাজনীতিও করত? আহিল বোকা বোকা হাসি দিল। নয়না বেগম থামলেন না। ও যে কত মারপিট করেছে, আর এই নিয়ে আমার কাছে শুধু নালিশই আসত। নমি এসব শুনে একটু হেসে ফেলল। ওর হাসি দেখে আহিলও আড়ালে হাসল, কিন্তু কৃত্রিম রাগ দেখিয়ে বলল। আম্মু, পুরনো কাসুন্দি ঘাটা বন্ধ করবে প্লিজ? তাও আবার কার সামনে বলছ? একে তো যুক্তিতে ওরে কেউ হারাতে পারে না, তার উপর তুমি যদি এখন আমার এসব উইক পয়েন্ট ওর হাতে তুলে দাও, তবে তো আমার এই সংসারে টিকে থাকাই দায় হয়ে যাবে। নমি আহিলের থমথমে কিন্তু আদুরে ফেস্টার দিকে তাকিয়ে হালকা রসিকতার সুরে বলল। থাক আম্মা, আর বলবেন না। এমনিতেই ওনার ইগোতে লাগছে। পরে দেখা যাবে ইগো বাঁচাতে আবার আমাদের সাথেই রাজনীতি করবে। নমি আর নয়না বেগম দুজনই হেসে ফেল। আহিল নমির এই চটজলদি জবাব শুনে ভাতের লোকমা মুখে তুলতে তুলতে মনে মনে বলল, বাহ ম্যাডাম, ফর্মে ফিরতে তো বেশি সময় নিলেন না গে। নয়না বেগম উঠে রান্নাঘরে গেলে আহিল খাওয়া শেষ করে উঠে দাঁড়াল। একবার রান্নাঘরের দিকে তাকিয়ে নমি পাশ দিয়ে যেতে যেতে নিচু স্বরে বলল। ইগোর জন্য নয়, আমার পরিবারের স্ত্রী সন্তানের উপর যদি কোনো আঁচ আসে তাদের আগলে রাখতে আমি আবার মারপিট বা রাজনীতি করতে পারি। বলে রুমে চলে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে রইল নমি। কথাটা মনে দোলা দিল। নয়না বেগম আসতেই নমি চোখ সরিয়ে নিজের খাওয়া শেষ করল। খাওয়া শেষে রুমে এসে দেখল আদনানকে এক হাতে জড়িয়ে ধরে শুয়ে আদনানের দিকে চেয়ে আছে আহিল। নমির পায়ের শব্দ শুনে আহিল পেছন ফিরে তাকিয়ে নমিকে দরজায় দাঁড়ানো দেখল। আহিল নিচু স্বরে বলল। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসে শুয়ে পড়ো, রাত কম হয়নি। হুম। নমি বিছানার অপর পাশে এসে দেখল বাপ ব্যাটা এক পাশে শুয়ে ওর জন্য অন্য পাশে জায়গা করে রেখেছে। মাঝে আদনান। এতগুলো সময় কেটে গেছে। আবার আহিলের সাথে এক ঘরে ঘুমাতে হবে ভাবলেই অন্যরকম অনুভূতি হচ্ছে। কিন্তু আদনানের নিষ্পাপ ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই তার ভেতরের সব জড়তা কেমন যেন নিমেষে কেটে গেল।
এই তো তার পৃথিবী, তার অস্তিত্ব। সে আদনানের মাথা হাত বুলিয়ে তারপর বিছানায় উঠে আদনানের উপাসে গা এলিয়ে দিল। আদনানের জন্য ভালো হবে ভাবতেই সে আহিলের কাছেই থাকতে চায়, কিন্তু ফোনের কথাগুলো মনে পড়লে দ্বিধায় ভুগতে হচ্ছে তার। কিছুক্ষণের মধ্যে আহিলও গভীর ঘুমে তলিয়ে গেল। শুধু ঘুমাতে পারল না নওমি, এদিক ওদিক করেও ঘুম নামল না চোখে। মাথার ভেতর চিন্তায় ঘুরপাক খাচ্ছে। মাঝরাতে ও এপাশ ফিরে আহিলের দিকে তাকাল। মানুষটা নিষ্পাপ মায়াবী চেহারা নিয়ে ঘুমাচ্ছে। নওমির খুব ইচ্ছে হল এই মুহূর্তে ওই অচেনা নম্বরের হুমকিটার কথা আহিলকে এক্ষুনি ডেকে তুলে বলে দিতে, কিন্তু পারল না। হতাশার শ্বাস ছেড়ে সে চোখ সরিয়ে নিল। উল্টো ঘুরে শুয়ে পড়ল। চোখ খিচে বন্ধ করে দোয়া দুরুদ পরে ঘুমনোর চেষ্টা করল। খুব একটা সফল না হলেও বিফল হল না। অনেকটা সময় কেটে যাওয়ার পর তার চোখে ঘুম ধরা দিল। সকালে গায়ের উপর ভারী কিছু টের পেয়ে পিটপিট করে চোখ খুলল নওমি। চোখ খুলতেই দেখল আদনান ওর পেটের উপর বসে ওর দিকে গোল গোল চোখে চেয়ে আছে। ওকে উঠতে দেখে বলল, মা, উঠচকাল। নওমি হাসল ওকে দেখে। পরক্ষণেই আশেপাশে নতুন পরিবেশ দেখে প্রথমে ধারণা করতে পারল না কোথায় আছে। খানিকক্ষণ বাদে বুঝতে পেরে পাশে তাকালো, কিন্তু আহিলও নেই। বালিশের পাশ হাততে খুঁজে মোবাইল নিয়ে সময় দেখল। চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। 9:30 বাজে। এত সময় পেরিয়ে গেল। আদনানকে পেটের উপর থেকে বিছানায় নামিয়ে দিয়ে সে ধরফ দিয়ে উঠে বসল। আশপাশ তাকিয়ে দেখল রুমে কেউ নেই। বিটবিট করে বলল, কত দেরি হয়ে গেছে। আল্লাহ, আমার স্কুলে যেতে হবে গু। যেই মেয়ে 7টায় উঠে তার 9:30টায় কি করে ঘুম ভাঙল চিন্তা করছে। খট করে শব্দ হলে নওমি সামনে তাকাল। আহিল ওয়াশরুম থেকে বেরিয়েছে মাত্র। ওকে দেখে হেসে বলল, গুড মর্নিং। ডেকে দিয়েছে তোমায়? আমি বারণ করেছিলাম তোমাকে ডাকতে। নওমি অবাক হয়ে বলল, কেন? কত দেরি হয়ে গেল? আহিল আলমারির ভেতর কাপড় খুঁজতে খুঁজতে জবাব দিল, অত দেরি কোথায়? মাত্র 9:30। মাত্র? হু, আমার স্কুল আছে। আর আপনি একজন ডক্টর হয়ে লেটে ঘুম থেকে উঠাকে সাপোর্ট করছেন? আহিল বিছানার সামনে এসে দাঁড়াল। শান্ত কণ্ঠে বলল, একদম না ম্যাডাম। তোমার কালকে সারারাত ঘুম হয়নি আমি জানি। হয়তো পরিবেশ চেঞ্জে তাই আজ দেরিতে উঠে কোনো ভুল দেখছি না। নওমি একটু আমতা আমতা করে বলল, তা নয়। আসলে? নওমির মুখের কথা কেড়ে নিয়ে আহিল বলল, মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তাই তো? মুখ ফুটে না বললেও আমি জানি নওমি। চিন্তার তো কিছু নেই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর স্কুলের জন্য চিন্তা করতে হবে না। তুমি আজকে ছুটি নাও, এরপর চাকরি করবে কি না ওটা পরে ভেবে দেখো। এখন যাও, চট ফ্রেশ হয়ে নাও। আহিল ততক্ষণে শার্ট পরে রেডি হয়ে গিয়েছে। আদনানের দিকে হাত বাড়িয়ে আদুরে গলায় বলল, আদনান সোনা, চলো বাবার সাথে একটু বাইরে থেকে ঘুরে আসবে, মাকে ফ্রেশ হতে দিই। আহিল 2 হাত বাড়িয়ে দিতেই আদনান খিলখিল করে হেসে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। ওরা রুম থেকে বেরিয়ে যেতেই নওমি বিছানায় ধপ করে বসে পড়ল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল ওর বুক চিরে। আহিল ওকে চারপাশ থেকে এমন এক ভালোবাসার জালে জড়াচ্ছে যা থেকে বের হওয়া অসম্ভব। মিনিটের মধ্যে আরেকটা সিদ্ধান্ত নিয়ে নিল সে। শুধু প্রযোগ করার অপেক্ষায়। এই ভেবে সে ওয়াশরুমে চলে গেল। নওমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। এখনও আহিল ফিরেনি। নওমি ঘরে পায়চারি করছে। একটু আগে ফিরলে কি হয়, ও আবার হাসপাতাল যাবে না? সময় পাবে না তো? ওসবটা আহিলকে বলতে চাই। আগেরবার দুজনের একটা ভুলে 3টা বছর নষ্ট হয়েছে, এইবার আর সে চায় না কিছু লুকিয়ে আবার হিতে বিপরীত হোক। ঘর জুড়ে অস্থির পায়ে পায়চারি করতে করতে নওমি বারবার নিজের হাত দুটো ডলছিল। ভেতরের ছটফটানিটা কোনোভাবেই কমছে না। ভুল থেকে মানুষ শেখে, আর নওমি খুব কঠিনভাবে শিখেছে। 3 বছরের একাকিত্ব, প্রতিটা রাতের কান্না আর আদনানের বাবা ছাড়া বড় হওয়া, এই সব কিছুর মূলে ছিল একটা কথা আড়ালে রাখা। এবার আর সেই ভুল নয়। ও আর একা একা সিদ্ধান্ত নিয়ে পালিয়ে গিয়ে শত্রুকে জেতার সুযোগ দেবে না। আহিল যখন বলেছে ও আগলে রাখতে জানে, তবে ওকেই সব সামলাতে দিতে হবে। ঠিক তখনই দরজার উপাস থেকে আদনানের খিলখিল হাসির আওয়াজ পাওয়া গেল। নওমি চট করে দরজার দিকে তাকাল। আহিল আদনানকে কোলে নিয়ে ঘরে ঢুকল। আদনানের 2 হাতে দুটো বেলুন, আর আহিলের মুখে হাসি।
আহিল আদনানকে বিছানায় নামিয়ে দিল। বেলুন পেয়ে আদনান বিছানাময় গড়াগড়ি খেতে শুরু করতেই আহিল নমির দিকে এগিয়ে এল। নাস্তা করেছ? আমি একটু হাসপাতালে যাব। রাউন্ডসগুলো শেষ করে দুপুরের আগেই চলে আসব। তুমি আদনানকে নিয়ে আম্মুর সাথে গল্প করো, একা লাগবে না, বলে আলমারির দিকে গেল। নমি কাপা কাপা গলায় বলল, আপনার সাথে আমার কথা আছে আহিল। আচমকা এহেন স্বরে থমকে দাঁড়াল আহিল। ওর নাম ধরেই ডাকল নমি, ঠিক আগের মতো। ও পিছন ফিরে নমির দিকে তাকালো, যে ওর দিকেই চেয়েছিল। নমির ফ্যাকাশে চেহারা দেখে ও এগিয়ে এসে নমির গালে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? এনি প্রবলেম নমি? নমি চোখ নামিয়ে নিল। ছলছল করে উঠল চোখজোড়া। আহিল ওর মুখ দুহাতের আজলায় নিয়ে বুড়ো আঙুল দিয়ে চোখের কোণ মুছে দিয়ে আকুলতার সহিত অত্যন্ত নরম কণ্ঠে বলল, কি হয়েছে বলো আমায়। কিছু হয়েছে? কি বলবে? আমি শুনছি, বলো। কিন্তু কাঁদবে না প্লিজ। নমি নিজেকে সামলাল। আহিলের ভালোবাসায় যেন সে আরও নরম হয়ে যাচ্ছে। নমি বড় একটা শ্বাস নিল। বুকের ভেতর চেপে থাকা পাথরটা এবার নামিয়ে দেওয়ার সময় এসেছে। সে চোখ তুলে তাকিয়ে ভাঙা গলায় বলল, একটু সময় দেন, আমার আপনার সাথে কথা আছে। আহিল একইরকমভাবে বলল, আমি শুনছি তো। নমি যেন ভরসা খুঁজে পেল। সে আহিলের হাতের আঁচলা থেকে নিজের মুখটা সরিয়ে আদনানের দিকে একবার তাকাল, তারপর আবার আহিলের দিকে তাকিয়ে সে বলতে শুরু করল, আপনি আমাদের খোঁজ পেয়েছেন অবধি আমার কাছে কয়েকটা আননোন নম্বর থেকে কল আসা শুরু হয়েছে। যেদিন আম্মাকে আমাদের বাসায় নিয়ে গেলেন সেদিনের পর থেকে। আহিল বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, আননোন নম্বর থেকে কল? হু, কি বলছে? আপনার সাথে যাতে কোনো রকম যোগাযোগ না রাখি তা বলছিল। আপনার সাথে ফিরে আসলে বা আদনানের পরিচয় বা অধিকার নিয়ে যেন কোনো দাবি না করি, তাহলে বড় কোনো ক্ষতি করে দিবে। হোয়াট? এসব কে বলছে? আমি জানি না। আমি চিনি না ওনাকে। কালকে রাতে এখানে আসার পর কল এসেছিল। হুমকি দিচ্ছে? নমি সব খুলে বলল ওকে। আহিলের ভাব বোঝা গেল না। সে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, শুধু আমার সাথে যোগাযোগ রাখতে বারণ করেছে? এর বেশি কিছু বলেছে? একটু মনে করার চেষ্টা করো। নমি চেষ্টা করল মনে করার, কিন্তু এরকম কিছুই মাথায় আসছে না তার। সে মাথা নেড়ে বলল, না, এরকম কিছুই মাথায় আসছে না আমার। আর কিছুই বলেনি। আহিল কিছুক্ষণ চুপ থাকল। কি ভেবে যেন বলল, তুমি যে আমার কাছে এসেছ এটা কেউ জানবে কি করে? কাল এসেছ আর সাথে সাথেই ফোন? স্ট্রেঞ্জ। নমি ভাবল, তাই তো। কে জানবে? ও তো কাউকে জানিয়ে আসেনি। ও তো নিজেই জানত না। ও চিন্তিত কণ্ঠে বলল, আমি তো কাউকে বলিনি। এমনকি তুহি কিংবা আবরার ভাইজাও জানে না। ওদের সাথে ও কথা হয়নি। হু, তাহলে এর মধ্যে গোলমালটা কিসের? আচ্ছা, তুমি আমাকে নম্বরটা দাও, আমি দেখছি। ভয় পেও না। ভুলেও এই ভয়ে আবার পালানোর চিন্তা মাথায় আনবে না, নয়তো বেঁধে রেখে দেব মাইন্ড ইট। বিশ্বাসটা আমি দেখব, তোমার এত কিছু ভাবতে হবে না। তুমি চিল থাকবে। তোমাকে আর আদনানকে আগলে রাখার দায়িত্ব আমার। কিন্তু তুমি যদি পাকনামি করে দূরে যেতে চাও, পা ভেঙে রেখে দেব কিন্তু। আহিলের মুখে শেষ লাইনের শ্বাসনমিশ্রিত আশ্বাস শুনে নমির বুকের উপর চেপে থাকা মস্ত বড় পাথরটা নিমেষে হালকা করে দিল। নমি ভেজা চোখেও ফিক করে হেসে ফেল। ওর হাসি দেখে আহিলও স্বস্তির হাসি নিয়ে হাত বাড়িয়ে ওর ভেজা চোখ মুছে দিয়ে বলল, এই তো, হাসলে তোমাকে ভালো দেখায়। আর শোনো, এখন থেকে ওই নম্বরের কোনো কল বা মেসেজ আসলে একদম রিসিভ করবে না। কোনো দরকার নেই। নমি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। আহিল রেডি হওয়ার জন্য জামা কাপড় নিয়ে এগোতে গিয়েও আবার পিছিয়ে আসল। নমি প্রশ্নবিদ্ধ চোখে তাকালে বলল, তুমি এই জন্যেই আমার থেকে দূরে যেতে চাইছিলে, তাই না? কিন্তু কারণ দেখিয়েছ সমাজ। ধরা পড়ে গিয়ে চোখ নামিয়ে নিল নমি। ছোট্ট করে বলল, সমাজের কথা না বললে আপনি মানতেন না? এটা বললে হয়তো হিতে বিপরীত হতো। সমাজের কথা বলেও তো আমাকে মানতে পারলেন না ম্যাডাম। সমাজ হুমকি এসব আমি তোয়াক্কা করি না, আমাকে এসব দেখালে আমিও বুড়ো আঙুল দেখাব। বুঝলাম। আহিল দ্রুত রেডি হয়ে নিল।
ড্রয়ার থেকে নিজের স্টেথোস্কোপ আর ওয়ালেটটা তুলে নিয়ে নমির খুব কাছাকাছি এসে দাঁড়াল। ওর গভীর, তীক্ষ্ণ চোখ জোড়া এবার নমির চোখের উপর স্থির হল। বেশ নরম গলায় গম্ভীর স্বরে বলল, আমি তাহলে এখন বের হচ্ছি। রাউন্ডসগুলো শেষ করেই যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা করব। আহিল ঘর থেকে বের হওয়ার আগে বিছানায় বেলুন নিয়ে খেলতে থাকা আদনানকে কোলে তুলে নিয়ে ওর কপালে একটা চুমু খেল আদর করে বলল, টাটা আব্বু। বাবা চকলেট আনব কেমন? চকলেট শুনে চকচক করে উঠল আদনানের চোখ। সে খুশি হয়ে বলল, চকলেট। আহিল হেসে ওর ফোলা গালে চুমু দিয়ে তারপর ওকে আবার বিছানায় বসিয়ে দিয়ে নমির দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। আহিল চলে যাওয়ার পরও নমি বেশ কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। আজ এতদিন পর ওর মনে হচ্ছে সত্যিই তো সব ঝড় তো একা একা সামলানোর প্রয়োজন নেই। যখন পাশে এমন একটা শক্ত খুঁটি থাকে তখন কিছুটা ভার তার উপর ছেড়ে দেওয়াই যায়। আজ মনে হচ্ছে আহিলের কাছে ফিরে আসা ওর কোনো ভুল সিদ্ধান্ত ছিল না। 2 দিন কেটে গিয়েছে। আহিল কি করেছে নমি কিছুই জানে না। এর মাঝে 2 বার কল এসেছিল আননোন নম্বর থেকে কিন্তু নমি রিসিভ করেনি। আজ 2 দিন পর নমি তুহিকে ফোন দিল। মেয়েটাকে কল দেওয়াই হয়নি। জানানো হয়নি যে ও চলে এসেছে আহিলের কাছে। এত টেনশনে মাথাতেই ছিল না। কল দিয়ে অপেক্ষা করতেই সেকেন্ডের মধ্যে ফোন রিসিভ করল তুহি। নমিকে কিছু বলতে যাবে তার আগে ওপাশ থেকে ভেসে আসল তুহির গম্ভীর কণ্ঠস্বর। কে বলছেন? কে বলছেন মানে? তুহি আপু, তুমি আমার নম্বর চেনোনি? আমার নম্বর তোমার ফোনে নেই? ডিলিট নাকি? কে আপনি? তুহির এমন কথায় নমি কিছুই বুঝতে পারল না। তুহি ওকে চিনতে পারছে না। আর ওর ফোনে তো নম্বর সেভ থাকার কথা। ও একবার নিজের ফোনে নম্বর চেক দিল, এটা তো তুহি। আরে আপু, আমি নমি। তুমি চিনতে পারছো না আমায়? চেনার কথা ছিল। নমি অবাক কণ্ঠে বলল, কী সব বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? ওপাশ থেকে তুহির স্বাভাবিক কণ্ঠ ভেসে আসল। সে তাড়া দিয়ে বলল, আপনার কিছু বলার না থাকলে রাখছি। আমি খুব ব্যস্ত। ডিস্টার্ব করবেন না। নমি কিছু বলার আগেই ওপাশ থেকে খট করে লাইনটা কেটে গেল। নমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড বোকার মতো বসে রইল। ওর কপালে চিন্তার ভাঁজ পড়ল। তুহি তো এমন মেয়ে নয়। যতই ব্যস্ত থাকুক এমন তো কখনো করে না। নমি আবার কল দিল। এবারও বেশ কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো, তবে তুহি এবার কিছু বলল না। ওপাশের ভারী নীরবতা ভেঙে নমি এবার একটু চড়া গলায় বলল, তুহি আপু, এটা কেমন ইয়ার্কি হচ্ছে? হ্যাঁ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু এভাবে না চেনার ভান করার কি মানে? তুহি বেশ চিবিয়ে চিবিয়ে বলল, ওহ, এতদিনে মনে পড়ল যে তুহি নামের আপনার একটা বোন আছে। আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় আমাদের সবাইকে ভুলে গিয়েছেন। আপনি তো এখন বড় বড় মানুষের সাথে থাকেন, আমাদের মতো ছোটলোকদের মনে রাখার সময় কোথায়? তুহির অভিমানী কণ্ঠ শুনে নমি হেসে ফেল। বুঝতে পারল সবটা জেনেই রাগ করেছে। সে হেসেই বলল, সরি আপু, আমি জানাতে পারিনি তোমাকে। আমি সব বলার জন্যই তো কল দিয়েছি। কিন্তু এভাবে কথা বলো না। তুহি ঝাঝালো গলায় বলল, কিভাবে বলবো? হ্যাঁ, আজকে 2 দিন গেল কোনো কল করলি না। আমি না হয় হাসপাতালের কাজে ব্যস্ত ছিলাম, এটলিস্ট এটা তো জানাতে পারতি। আর বলো না কত যে কাণ্ড করে তারপর এসেছি। আমি নিজেই তো জানতাম না যে আমি আসব। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আমি তো তোকে বারণ করতাম যেতে, তাই না? এটা ভেবেই তো বলিসনি। আল্লাহ আপু, এসব কি বলছো? আমি সত্যি বলছি, এরকম কিছু নয়। বিশ্বাস করো। যা করলাম। কিন্তু তুই আমাকে পর যে ভাবিস আবার প্রমাণ হলো। কিন্তু আমি খুব খুশি হয়েছি। তুই এবার মন দিয়ে সংসার কর। তোর আর আদনানের জন্য আমার মন থেকে অনেক দোয়া রে। আমি তোদের আমার খুব আপন মনে করি। নমি হেসে বলল, জানি তো আপু, আমি না হয় একটা অচেনা মেয়ের জন্য কেউ এতটা করে। হুট করে আবার বলল, তুমি কোথা থেকে জেনেছ? কোথায় আবার? আপনার গুণধর স্বামী জানিয়েছে আমার। লোকটাকে আগে সহ্য হতো না বুঝলি, এখন না চাইতেও সহ্য করতে হবে। হাসি মুখে কথা বলতে হবে। না চাইতেও হেসে ফেল নমি। হাসিস না, তোর মাফ নেই।
আদনানকে কল দে তো। আজকেই যেতাম আমি, কিন্তু এখন তো তোরা এখন আর ওখানে নেই। এখানে চলে এসো। ওইটা তোর শ্বশুরবাড়ি হয়, যখন তখন যাওয়া যায় নাকি? নমি মুখ বাঁকিয়ে বলল। কেন আসা যাবে না? এমন ভাব করছো যেন নতুন বিয়ে হয়েছে আমার। চলে এসো, কিন্তু কেউ কিছু বলবে না। জানি। ডক্টর আজলান নিজেই যেতে বলেছেন। যাই হোক, যা করেছিস ভালো করেছিস। একা একা আর কত? আমার না খুব ভালো লাগছে। নমি একটু হেসে বলল। হ্যাঁ আপু, আমারও এখন মনে হচ্ছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। অন্তত আদনান একটা সুন্দর পরিবেশ পাচ্ছে। আর শ্বশুরবাড়ি বলে অত ঢং করতে হবে না। আম্মু কিন্তু তোমাকে দারুণ পছন্দ করেন, গল্পে গল্পে কত কথা যে শুনেছে তোর। চলে আসিস কোনো একদিন। তুহি ওপাশ থেকে একটু হেসে বলল। আচ্ছা বাবা, দেখব। এখন বল, আমার আদনান সোনা কি করছে? ওর আওয়াজ তো পাচ্ছি না। নমি ফোন লাউড স্পিকারে দিয়ে আদনানকে বলল। দেখো তো বাবাকে কল দিয়েছে। আদনান বিছানায় খেলছিল। মায়ের ডাকে সে পেছন ফিরে তাকাল। ফোনের ভেতর থেকে তুহির কণ্ঠ শুনে সে হেসে এগিয়ে আসল। আধো আধো কণ্ঠে বলল। তুলি। হ্যাঁ তুহি। কথা বলবে? আদনান মাথা নাড়ল। হু হু। ফোনের ওপাশ থেকে তুহি বলে উঠল। এই আদ্দু, তুই আমাকে ভুলে গেছিস? মায়ের সাথে গিয়ে তুহি খালামুনিকে ভুলে গেছিস তুই? আদনান বুঝল তুহিকে ভুলার কথা বলছে, তাই সে মাথা নাড়িয়ে বলল। ভুলি না। বেশ কিছুক্ষণ কথা চলল ওদের। তুহির সাথে কথা বলে মন ফ্রেশ হয়ে গেল নমির। বিকেলের পর পর আহিল ফিরে এসেছে। ড্রয়িং রুমে বসেছিল সকলে। আহিল এসে আদনানকে কোলে তুলে নিয়ে বলল। কি অবস্থা আমার আব্বাজানের? গাড়ি চালানো হচ্ছে? আদনান বাবার কোল পেয়েই খিলখিল করে হেসে উঠল। গাড়ি দেখিয়ে বলল। নতুন গাড়ি। আহিল অবাক হওয়ার ভান ধরে বলল। বাব্বাহ, কত সুন্দর গাড়ি। আদনানকে কেড়ে নিয়ে নয়না বেগম বললেন। এই যা, আগে ফ্রেশ হয়ে আয়। হাসপাতাল থেকে এসে বাচ্চাটাকে ধরবি না একদম। আহিল নয়না বেগমের ধমক শুনে 2 হাত তুলে সারেন্ডার করার মতো ভঙ্গি করল, যেন সে নিষ্পাপ, এমন করে বলল। হয়েছে। মায়ের ধমক খেয়ে আর 1 সেকেন্ডও দাঁড়ানো যাবে না। যাচ্ছি আম্মু, এই গেলাম। আহিলের সেই বোকা বনে যাওয়ার চেহারা দেখে নমি নিজের ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করল। আহিল যাওয়ার সময় নমির দিকে ইশারা করে নিজের রুমের দিকে পা বাড়াল। নমি সেটা বুঝতে পেরে আদনানকে নয়না বেগমের জিম্মায় দিয়ে আহিলের পেছন পেছন রুমে এল। রুমে এসে দেখল আহিল শার্ট খুলছে। আহিল ওকে দেখে জিজ্ঞেস করল। সারাদিন কোনো কল বা মেসেজ এসেছিল? না। আহিল মাথা নেড়ে বলল। ওনার কি পরিকল্পনা বুঝতে পারছি না। আমি একবার ট্রাই করেছি, তারপর থেকে ফোন অফ, ইভেন লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। আজব না? হু। আহিল ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল। যাক গে, সেসব বাদ দাও। 1 কাপ কড়া লিকারের চা করে আনো। স্বামী সেবা তো ভুলতে বসেছেন। বলেই ওয়াশরুমে গিয়ে দুম করে দরজা লাগিয়ে দিল। নমি কিছু বলার সুযোগই পেল না। মুখ ভেঙচি দিয়ে রান্নাঘরে চলে গেল সে। নমি রান্নাঘরে এসে চায়ের কেতলিটা চুলোয় চাপাতে চাপাতে মনে মনে বলল, হুহ। এলেন বড় ডাক্তার সাহেব, এসেই হুকুম জারি। স্বামী সেবা নাকি ভুলতে বসেছি। 3 বছর খোঁজ নেই, এখন এসেছেন রসিকতা করতে গু। মুখে একটা কৃত্রিম রাগের ভঙ্গি ফুটিয়ে তুললেও নমির ঠোঁটের কোণে কিন্তু এক চিলতে মিষ্টি হাসি লেপ্টে রইল। চা বানিয়ে রুমে নিয়ে আসতেই দেখল আদনানকে নিয়ে এসেছে আহিল। আদনানের সাথে খেলছে আর কথা বলছে। আই বাবা বল। না হয় আজকে চকলেট দিব না। আদনান চকলেটের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল। মায়ে চকলেট। মা নয়, বাবা বলতে বলেছি। এত জোর জুলুম কিসের? আহিল নমির গলা শুনে আদনানকে বিছানায় বসিয়ে দিয়ে ঘুরে তাকাল। ওর ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমিভরা হাসি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পর সুতির হালকা ট্রাউজার আর টি শার্টে ওকে বেশ চনমনে দেখাচ্ছে। সে সোজা হয়ে বসে বলল। জুলুম কোথায় দেখলেন ম্যাডাম? এটা তো জাস্ট একটা ট্রেনিং। তাই না আদনান সোনা? বলো বাবা। আদনান চকোলেটের দিকে হাত বাড়িয়ে বলল। মা। ত্বক। আহিল হতাশার শ্বাস ছেড়ে বলল। নমি, তুমি আমার ছেলের মুখে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত করছ।
নমি অবাক হয়ে বলল, আমি কি করলাম? সেদিন হাসপাতালে ডাকার পর তুমি ওকে বারণ করেছিলে, তাই তো ডাকছে না। আরে আমার দোষ কোথায়? ও বাচ্চা, ও স্বাভাবিকভাবেই হুট করে ডাকবে না। সেদিন তো ডেকেছিল। ওই এক বিষয় নিয়ে থাকেন আপনি। আদর দিয়ে বাচ্চার মন জোর করতে হয়, চকলেট দিয়ে ব্ল্যাকমেল করে নয়, বলে নমি চলে এলো। সে তো আদনানকে আড়ালে অনেকবার বলেছে আহিলকে বাবা ডাকতে কেন ডাকে না কে জানে। ও আজও বলেছে আদনানকে যে আহিল ওর বাবা। কিন্তু ছেলেটা চুপ থাকে বললেই। রাতে খাবার টেবিলে বসে আছে সকলে। আদনান বাবার কোলে বসে বাবার হাতে খাচ্ছে। দিন দিন বাবার ন্যাওটা হয়ে যাচ্ছে। আগে মায়ের হাতে ছাড়া খেত না, আর এখন বাবার হাতেই খাবে। নয়না বেগম বলে উঠলেন, শোনো আহিল, কাল দ্রুত ফেরার চেষ্টা করিস। কেন মা? কাল কি? কাল তোর মেজ চাচি আর চাচা আসবে। নমি এসেছে আর আমার নাতির কথা শুনে ওরা আসতে চেয়েছে। আহিল খাওয়ায় মনোনিবেশ করে বলল, তুমিও না? ওদের এখনই বলতে হলো? আরও কয়েকদিন যাক, গুছিয়ে নিতাম, এখনই মানুষ জড়ো হবে বাড়িতে। তো বলবো না? তুই চাপা হতে পারিস, আমি নই, বুঝেছিস? আমার খুশি আমি সবাইকে জানালাম। মা ছেলের বাঘ বিতণ্ডা দেখছিল নমি। মা ছেলে একে অপরের বিপরীত যেন একদম। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব তাড়াতাড়ি আসার। হুম। পরের দিন বেলা হতেই বাসায় আসলো আহিলের চাচা চাচি। নমিকে দেখে ওর চাচি খুব খুশি হয়ে বলল, নমি, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে কত খুঁজেছে আহিল জানো? নমি ভেবেছিল সকলে বোধহয় ওকেই ভুল বুঝবে, কিন্তু সকলের কথায় তার এই ধারণা ভেঙে গেল। সকলে কত সহজে আপন করে নিল ওকে। প্রশ্ন পর্যন্ত করল না। আমাকে আপা, নয়না বেগম সবটা বলেছে। দুইজনেরই এত কষ্ট হয়েছে তোমাদের। এখন আল্লাহ রহমত করেছে, তোমার এক হয়েছ, আর ভুল বুঝো না কেউ কাউকে। নমি দাঁড়িয়ে শুনছে সব কথা। এর মধ্যে নয়না বেগমের আর্তনাদও শুনছে, একজন অপরজনকে বুঝাচ্ছে। আর বলো না মেজো, এই ছেলেটার মনের খবর তো আমার কাছে মুখ ফুটে কোনোদিন কিচ্ছু বলেনি। শুধু দিনরাত পাগলের মতো নিজেকে ব্যস্ত রাখত। কত চেষ্টা করেছি ওকে একটু স্বাভাবিক রাখতে। ওর বাবা মারা যাওয়ার পর তো আরও গুটিয়ে নিয়েছিল। হ্যাঁ, মুখে হয়তো নিজের রাগ ধরে রেখেছিল সবার সামনে, কিন্তু ভেতরে ভেতরে ও যে কতটা ছটফট করেছে তা কেবল আল্লাহ জানেন। নমির বুকের ভেতর একটা তীব্র অপরাধবোধ আর একই সাথে এক অদ্ভুত অনুশোচনা মোচড় দিয়ে উঠল। আহিল তৎক্ষণে ফিরেছে। ড্রয়িং রুমে চাচার সাথে কথা বলছে। সে আর চোখে একবার ড্রয়িং রুমের দিকে তাকাল। ও রান্নাঘরে চলে গেল। চা নাস্তার ব্যবস্থা করতে হবে তো। খানিকক্ষণ বাদে ট্রে হাতে সে পর্দার পাশে এসে আহিলকে ইশারা করল। আহিল আসতেই ওর হাতে ট্রে দিয়ে বলল, আদনান কোথায়? আহিল ট্রে নিয়ে ভ্রু কুঁচকে বলল, তোমার কাছে নেই? না তো। ও তো আপনার কাছে ছিল। না, আমি যখন হাসপাতাল থেকে এসেছি তখন ও এখানে ছিল, কিন্তু ফ্রেশ হয়ে আসার পর আর দেখিনি। হয়তো বাইরে খেলছে। নমির বুকের ভেতরটা হুট করে কেমন যেন ছ্যাঁত করে উঠল। সে দ্রুত রুমের দিকে যেতে যেতে বলল, আমি রুমে দেখে আসছি। আহিল ট্রে টেবিলে রেখে দ্রুত বাইরে গেল দেখতে। বাইরে চারিদিকে কোনো মানুষের দেখা নেই। এবার চিন্তা হলো আহিলের। গেল কোথায় ছেলেটা? সে বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে ভাবল, হয়তো ভেতরেই আছে, কোথাও খেলছে। কিন্তু তার ভাবনায় পানি ঢেলে বারান্দা থেকে নমির আতঙ্কিত গলা শোনা গেল, আহিল, আমি আদনানকে কোথাও পাচ্ছি না। কোথাও নেই ও। আহিলের বাড়িতে বর্তমানে আতঙ্ক ছড়িয়ে আছে। নমির বুকফাটা আর্তনাদ আছড়ে পড়ছে চারিদিকে। সে পাগলের মতো আহিলের শার্টের কলার খামচে ধরে অনবরত ঝাঁকাচ্ছে, আর ওর কণ্ঠ চিরে বেরোচ্ছে তীব্র আকুতি। আহিল, আমার আদনান কোথায়? ওকে এনে দাও। কেউ আমার কলিজাটা কেড়ে নিয়ে গেছে আহিল। আমার ছেলেকে এনে দাও প্লিজ। আহিলের নিজের মাথার ভেতর তখন হাজারটা হাতুড়ির বাড়ি পড়ছে। বাড়ির আশেপাশে সব জায়গা খোঁজা শেষ, কিন্তু আদনানকে কোথাও পাওয়া যায়নি। ও তো একা এত দূর যেতে পারবে না। তাহলে গেল কোথায়? এর মধ্যে তো উধাও হয়ে যেতে পারবে না। ও চেষ্টা করছে নমিকে শান্ত করার। নমির পিঠে হাত বুলিয়ে শান্ত করার জন্য বলল, নমি, শান্ত হও। আমি সিসিটিভি চেক করছি। আদনান এই আশেপাশেই আছে, আমি নিয়ে আসছি ওকে।
কিন্তু নওমি আর কোনো কথা শোনার অবস্থায় নেই। ওর চোখ দুটো উল্টে আসছে, গলার আওয়াজ বুঝে আসছে। আচমকাই ও বিড়বিড় করে বলল, আদনান খু, আর তার পরপরই পুরো শরীরটা ছেড়ে দিয়ে ও আহিলের বুকের উপর গড়িয়ে পড়ল। আহিল ওকে ধরে ফেল। এই নিয়ে 3 বার অজ্ঞান হয়েছে নওমি। বুকের সাথে চেপে এক হাতে গাল চাপটে বলল, নওমি, নওমি চোখ খোলো। আল্লাহ, কাকে রেখে কাকে খুঁজব আমি? কেন এমন হচ্ছে? নওমি, তাকাও না। আহিল ওকে কোলে তুলে রুমে নিয়ে শুইয়ে দিল। মুখে পানি ছিটিয়ে দিতেই আধো আধো চোখ মেলে তাকাল। আহিলকে দেখে বিটবিট করে বলল, আদনান কোথায়? তারপর সে আশেপাশে তাকাল। হুট করে উঠে বসে আহিলকে জড়িয়ে ধরে কেঁদে উঠল সে। মানসিক চাপে কি করছে নিজেও জানে না। স্বাভাবিক অবস্থায় যে মেয়ে ধারের কাছে আসে না, সে এখন ওকে জড়িয়ে ধরেই কাঁদছে। নওমি আহিলের বুকের কাছে শার্ট খামচে ধরে ফুপাতে ফুপাতে বলল, আপনি আমাকে ফিরিয়ে এনেছেন কেন বলেন তো? না আনলে তো আমার আদনানকে কেউ টার্গেট করত না। আমার আদনানকে এনে দিন না প্লিজ। আপনি যা বলবেন আমি শুনব, শুধু আমার ছেলেকে এনে দেন। কাঁদতে কাঁদতে আহিলের বুকে মাথা ঠেকিয়ে বলল, আমার ছেলেকে ছাড়া আমি কিভাবে বাঁচব? ও তো একা একা একটুও থাকতে পারে না। আমার ছেলেকে এনে দিন না। ও নিশ্চয়ই কাঁদছে, ও নিশ্চয়ই ওর মাকে খুঁজছে। আহিল নওমিকে নিজের বুকের সাথে আরও শক্ত করে মিশিয়ে নিল। ওর নিজের চোখ দুটোও তখন ঝাপসা হয়ে এসেছে, কিন্তু এই মুহূর্তে ওকে শক্ত থাকতে হবে। সে নওমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অবরুদ্ধ গলায় বলল, নওমি প্লিজ নিজেকে শক্ত করো। আমি বলছি তো আদনানকে এনে দেব। এভাবে ভেঙে পড়লে তো হবে না। কিচ্ছু হবে না আদনানের, আমার উপর ভরসা রাখো। আহিলের এই কথা নওমির কানে পৌঁছাল কিনা জানা নেই, তবে তীব্র মানসিক ক্লান্তি আর অনবরত কান্নায় ওর শরীরটা আবারও অবশ হয়ে আসতে লাগল। আহিলের শার্ট খামচে ধরে রাখা ওর আঙুলগুলো একটু একটু করে শিথিল হয়ে এল। চোখ দুটো বন্ধ হয়ে ও আবারও নিস্তেজ হয়ে আহিলের কোলের উপর গড়িয়ে পড়ল। আহিলের মা এগিয়ে এসে বললেন, আহিল রে, এমন হলে তো মেয়েটা মরে যাবে। তুই ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখ, তাতে যদি একটু শান্ত থাকে। না হয় এই মানসিক যন্ত্রণা ও সহ্য করতে পারবে না। আহিল ভালো করেই জানে নওমির মস্তিষ্ক এখন তীব্র শকের মধ্য দিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ওর বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ও নওমিকে বিছানায় শুইয়ে দিয়ে ড্রয়ার থেকে একটা মাইল্ড সিডেটিভ ইঞ্জেকশন বের করল। নওমির হাতে ওষুধটা পুশ করে দিতেই কিছুক্ষণ পর নওমির ছটফটানি একটু কমল ও এক গভীর ঘুমে তলিয়ে গেল। আহিল ওকে রেখে বেরোনোর সময় মাকে আর চাচিকে বলে গেল, ওর পাশ থেকে কেউ সরবে না। আমি আদনানকে নিয়ে আসছি। আহিল বেরিয়ে গেল। যেতে যেতে ফোন বের করে বলল, যেমনে পারবি অমনে ট্র্যাক করবি। যেভাবে পারবি এই লোকরে ধুইরা আনবি। এই জিনিস নিয়া যদি ব্যর্থ হস তাইলে তোদের খবর আছে। ভদ্র আহিল তার ছেলের জন্য তোয়াক্কা করল না কোনো ভদ্রতা। দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে হঠাৎ কানে সন্দেহভাজন কিছু আসল। গন্তব্য পরিবর্তন করে অন্যদিকে চলে গেল সে। একটা আধো অন্ধকার রুমে বসে আছে আদনান। ছটফট করছে সে, এখানে ভালো লাগছে না। চেনা জানা কেউ নেই। 3টে লোক আছে সামনে। এবার কান্না পাচ্ছে তার। ঠোঁট ফুলিয়ে বলে উঠল, মাল কাছে যাবু। ছলছল চোখে চেয়ে আছে সে। এক্ষুনি কেঁদে দিবে ভাব তার। সামনে বসে থাকা লোকটা বিরক্ত হয়ে বলল, যেতে হবে না, চুপচাপ বসে থাক। তোর মাকেও এখানে নিয়ে আসব, তারপর দুইটাকে বুঝবে কথা না শোনার ফল। আদনান বাকিটুকু না বুঝলেও ভারী কণ্ঠের এইটুকু বুঝল তাকে মায়ের কাছে যেতে দেওয়া হবে না। সে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। তার কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে, কিন্তু কেউ এগিয়ে এসে কোলে তুলছে না, আর না কেউ এসে মায়ের মতো বুকে জড়িয়ে কান্না থামাচ্ছে। বরং তার কান্না দেখে সামনের দুজন লোক যেন পৈশাচিক শান্তি পাচ্ছে। একজন বিরক্ত হয়ে বলল, কিডন্যাপ করতে বলল, করলাম। এইসব সহ্য করতে হবে কয় নাই তো? ব্যাটা নিজের ঝামেলা নিজে শেষ করতে পারে না? হুদাই আমাগরে এইটা সামলাইতে দিল। কানের পোকা বের করে দিল এই পোলায়। এই কান্না থামা। শেষ লাইনটা ধমকে বলল। আদনান ভয় পেয়ে কান্না থামিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে দেখল। কেউ তো ওকে এভাবে ধমকায় না। মুহূর্তেই ভেজা চোখে মুখ ফুলিয়ে আবার অস্ফুট স্বরে ডাকল, বাবা। আবার বাবাকে ডাকস কেন? কেউ আসব না। আদনান থামল না। ফের একইভাবে বলার চেষ্টা করল, বাবা যাবু।
বাবা! আদনানকে থামাতে চাইছে লোকটা। শাট আপ! একদম চুপ করবি। এক পর্যায়ে লোকটা এটা ধমক দিয়ে টেবিল চাপড়ে উঠে দাঁড়াল। আদনান ভয়ে আড়ষ্ট হয়ে এবার দুহাতে নিজের চোখ দুটো চেপে ধরল। ফুপিয়ে ফুপিয়ে কান্নার ধাক্কায় ওর ছোট শরীরটা দুলে দুলে উঠছে। মা নেই, বাবা নেই, তুই নেই। ছোট্ট মনটাও বুঝতে পারছে এটা কমফোর্ট জোন নয়। এই চরম আতঙ্কের মাঝেও ওর অবুঝ মন অবচেতনভাবেই সেই মানুষটাকে ডাকছে, যার হাত ধরে ও গত দুদিন ধরে নতুন নতুন গাড়ি খেলেছে। যার সাথে সে খুব ঘোরাফেরা করেছে, খেয়েছে, যার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। মায়ের থেকেও যেন বেশি মনে পড়ছে তাকে। একটা লোকের বোধহয় মায়া লাগল। সে অন্যজনকে বলল, ছুডু একটা বাইচারে মায়েরা কি পাইব? হেই কি দোষ করছে? আরে টেহার লোভ মানুষেরে অমানুষ বানাইয়া ফালায় বুঝছোস? সেখানে এই বাচ্চা বুড়া কিচ্ছু না। হরে! বলেই লোকটা মাথা নাড়ল। আরেকজন বলে উঠল, এইসব না বলে কাম কর। স্যার জানতে পারলে তোরও টাকার লোভ ঘুচিয়ে দিবে। তুইও টাকার জন্যেই এই কাজ করতেছিস। হইছে তোরে কন লাগব না, তুই বেশি শিক্ষিত মারাইস না। একজন ফোন বের করে কল দিল কাউকে। সে রিসিভ করতেই বলে উঠল, স্যার এই পোলাডারে কি করমু? হেই তো মা বাপ কইরা পাগল হইয়া যাচ্ছে। ওপাশ থেকে ধমকে উঠল লোকটা, তুই এইটা জানার জন্য আমাকে কল দিয়েছিস? বাচ্চাদের কিভাবে শান্ত করতে হয় জানিস না? ওরেও এভাবেই শান্ত করবি, কিন্তু আমাকে কল করে ডিস্টার্ব করবি না একদম। ওকে স্যার। আর হ্যাঁ, একে বেশি কান্নাকাটি করতে দেওয়ার দরকার নেই, পরে স্বার্থ হাসিলের আগে খতম হয়ে যাবে। শোন, তোরা এখন পরিত্যক্ত ট্যানারি থেকে কোথাও সরানোর দরকার নেই। যেখানে আছিস ওখানেই থাকবি। বুঝেছিস? কোনো মুভমেন্ট দরকার নেই। আহিল লোক লাগিয়েছে খোঁজার জন্য। ওদের মাথায় ট্যানারির কথা আসবেও না। হা হা! বলতে বলতে ফোন কেটে দিল। ওপাশ থেকে ফোনের লাইনটা কেটে যেতেই লোকটা একটা স্বস্তির শ্বাস ফেলে মোবাইলটা পকেটে ঢোকাল। অন্য দুজনের দিকে তাকিয়ে বলল, শুনলি তো? স্যারের করা নির্দেশ। আপাতত ওরে নড়াচড়া করানোর দরকার নাই। এইখানেই চুপচাপ লক কইরা রাখ। আমি চা খাইয়া আসতাছি, থাক তোরা। একজন বেরিয়ে যেতেই ওরা এলোমেলো হয়ে শুয়ে পড়ল। আমি একটা ঘুম দিয়া উঠি। এইটা সেফ জোন আছে। আধ ঘণ্টা মতন পেরিয়ে গিয়েছে। হঠাৎ কাঠের ভারী দরজা খোলার শব্দ হল। একজন ঘুমে আচ্ছন্ন, অপরজন ঝিমোচ্ছে। এদিকে কাঁচতে কাঁচতে আদনান ফ্লোরের একপাশে কাত হয়ে ঘুমিয়ে পড়ল। ধুম করে লোহার কিছুর আওয়াজে ধড়ফড়িয়ে উঠে বসল ঝিমোতে থাকা লোকটা। অন্যজনকে ঠেলে বলল, এই কিসের আওয়াজ হইল? এই বেটা উঠ না। ওর ধাক্কায় লোকটা উঠে কিছু বোঝার আগেই ধুলো আর অন্ধকারের বুক চিরে এক জোড়া রক্তবর্ণ চোখ আর ইস্পাতকঠিন অবয়ব ভেতরে প্রবেশ করল। সাদা শার্টের হাতা দুটো কুনুই পর্যন্ত গোটানো, কপালে আর ঘাড়ের রগগুলোর আগে ফুলে ফেপে নীল হয়ে আছে। এই কেডা তুই? এনে কি? অবজব কোনো জবাব না দিয়ে এগিয়ে আসতে লাগল দেখে লোকটা সুযোগ বুঝে কোমড়ে হাত দিয়ে কিছু একটা বের করার চেষ্টা করতেই তার উপর চিতাবাঘের ঝাঁপিয়ে পড়ল অবজবটা। মুহূর্তেই নিজের ডান হাত দিয়ে কোমরের পেছনে গুজে রাখা সেই জিনিসটা টেনে বের করল, যেই জিনিস ও গত 9 বছরে ছুঁয়েও দেখেনি। একটা চকচকে কালো পিস্তল। পেছন থেকে অন্য একজন ছুটে আসছে বুঝতে পেরে পেছন ঘুরে পিস্তলের বাট দিয়ে লোকটার চোয়ালে সজোরে একটা আঘাত করতেই মট করে হাড় ভাঙার শব্দ হল। লোকটা মুখ থুবড়ে রক্তবমি করে মেঝেতে লুটিয়ে পড়ল। আমার ছেলের দিকে হাত তোলার সাহস কোত্থেকে পেলি তোরা? কলিজা খুব বড় বুঝি? আহিল পিস্তলের নলটা সোজা অপর লোকটার কপালে ঠেকিয়ে দিল। ওর গলার স্বর এতটাই নিচু আর ঠান্ডা যে শুনলে মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যায়। পাশে তাকিয়ে আদনানকে ওই নোংরা মেঝেতে ওভাবে গুটিসুটি মেরে অবহেলায় পড়ে থাকতে দেখে আহিলের মাথার ভেতরের শেষ বিবেকটুকুও ছাই হয়ে গেল। সে হুঙ্কার দিয়ে বলল, কোথায় হাত দিয়েছিস তোরা জানিস না? চিনিস না আমায়? চালাবো বুলেট? বুলেটটা তোর মাথার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হবে। বাবার গলার তীব্র আওয়াজ এবং ধস্তাধস্তির তুমুল শব্দে আদনানের ঘুম ছুটে গেল। পিটপিট করে ঝাপসা চোখে হিংস্র চেহারার আহিলকে দেখেও ও একটুও ভয় পেল না। কারণ ওর অবুঝ মন খুব ভালো করেই জানে এই মানুষটা অন্য কেউ নয়, এই মানুষটা ওর সুরক্ষা প্রাচীর। ও যেন এতক্ষণে ওরার জন্য নিজের শক্ত ডানা খুঁজে পেয়েছে। আদনান 2 হাত বাড়িয়ে ওখান থেকেই চিৎকার করে কেঁদে উঠল, বাবা!
বাবা আল এই প্রথম কোনো চকোলেটের লোভ ছাড়া, কোনো জোর জুলুম ছাড়া, এক তীব্র অধিকার, টান আর পরম ভরসায় আদনানের মুখ থেকে নিজের জীবনের শ্রেষ্ঠ এবং বহুল আকাঙ্ক্ষিত ডাকটা শুনল আহিল। যেই ডাক শোনার জন্য সে তৃষ্ণার্তের মতো অপেক্ষা করছিল, এমন এক মুহূর্তে সে সেটা শুনতে পেল। ডাকটা শোনা মাত্রই আহিলের ভেতরের সেই ভয়ঙ্কর রূপটা যেন এক নিমেষে বাতাসে মিলিয়ে গেল। ও এক সেকেন্ডও দেরি না করে পিস্তলটা ওভাবেই লোকটার দিকে তাক করে রেখে বা হাত বাড়িয়ে আদনানকে ডাকল। আদনান ছোট ছোট পায়ে কাছে যেতেই আহিল একটানে ওকে নিজের বুকের সাথে লেপ্টে নিল। বুকের সমস্ত ওম ঢেলে দিয়ে আদনানের ধুলোমাখা কাঁধে মুখ গুজে দিল আহিল। ততক্ষণে পেছন থেকে আরও ৩ জন লোক এসে এই দুইজনকে ধরে নিল। আহিল সরে এসে আদনানকে আদরে আদরে ভরিয়ে দিতে দিতে বিটবিট করে বলল, বাবা এসে গেছে সোনা। তোমার বাবা এসে গেছে। আর কেউ তোমাকে কিছু করতে পারবে না। কেউ মায়ের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কিচ্ছু হয়নি আমার বাবার, কিচ্ছু হয়নি। আহিলের সাথে সাথে আপনাদের আকাঙ্ক্ষিত ডাক শুনিয়ে দিলাম এবার।